পথিকা, বাংলা ও বিশ্ব সাহিত্যের অনন্য সাধারণ সব বইয়ের সংগ্রহশালা। বাংলা কথা সাহিত্যের জগতে যেসব লেখকেরা অমর হয়ে আছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম একজন। সাহিত্যে গভীরভাবে মানুষের কথা, প্রকৃতির কথা যে সকল রচনায় ফুটিয়ে তোলা হয়েছে, তা সিংহভাগই রচিত হয়েছে বিভূতিভূষণের হাত ধরে। অসাধারণ নান্দনিকতায় তিনি রচনা করেছেন তার অমর সব সৃষ্টি। পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড় পড়ে গল্পের চরিত্রদের সঙ্গে কল্পনা রাজ্যে পাখনা মেলেনি এমন মানুষের খোঁজ মেলা ভার। বিভূতিভূষণের লেখার প্রধান আকর্ষণ তার গল্পের চরিত্রায়ন, নিখুঁত গদ্য এবং তার অপূর্ব লেখন শৈলী। প্রাত্যহিক জীবনে নানা ঘটনার অনুপুঙ্খ বর্ণনার মধ্য দিয়ে তিনি অনেক গভীর বোধকে তুলে ধরেছেন তার রচনায়। বাঙালির গার্হস্থ্য জীবনযাত্রার এক পরিচ্ছন্ন চিত্রায়ন হয়েছে তার রচনায়। ভৌতিক গল্পেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। রহস্য আর অলৌকিকতায় মোড়ানো সেসব গল্প পাঠকদের মন ছুঁয়ে গেছে বরাবর। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভৌতিক পালঙ্ক গল্পটি। শুনুন শুধুমাত্র পথিকায়। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলছিল। সব অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম। সহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন, মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছিলে আরেকটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি একটু বিশেষ ব্যস্ত। তা সে বুঝতেই পারছি। তা কোথায় চলেছ শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজের বেচা কেনার কলমে একটা বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। 2/3 অমুক স্ট্রিট। সতীশটা পকেট থেকে বিজ্ঞাপনটা বের করে বলল, পড়ো। বুঝলাম। তা রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে, কোনো হদিশ করতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যার স্তিমিত আলোকে সে গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেমন জানি এক প্রকার শিহরণ জাগল। চীনাপল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠে বলল, ভীতু কোথাকার, এতটা এগিয়ে সে কখনো ফেরা যাবে না। গলির মোড়ের ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনে ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে পথ হাঁটতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত রইল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড। তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণপ্রায়। কোথা থেকে যেন একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল।
শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট বাড়ি এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আমার জীবনেও দেখিনি। ইট বার করা, পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বের করে দাঁড়িয়েছিল। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন করা হয়েছিল। ভাঙা দরজা দিয়ে অতি সাবধানে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন স্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ স্পষ্ট। নানা জাতীয় লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলো লোক, কিন্তু কারোর মুখে একটি কথা পর্যন্ত নেই। মানে সূচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটা বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটা চুলও কাঁচা ছিল না। তার সামনে উপরে দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটা ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি আর জীবনে দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং সেই শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি তেমন বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গাও করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য এক কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কিনবার জন্য সকলের কি যে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগে ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখলো সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরদিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুমই হয়নি। আরে ব্যাপার কি? বিপদ, বিষম বিপদ। কিসের বিপদ? সেই খাট। একটা কিছু যে হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, এটা একটা রহস্যজনক খাট। আগের রাতের ঘটনা সে সবিস্তরে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমাতে পারেনি। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মাঝরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়ল। তার খানিক পরে আবার ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা কেমন যেন গম গম করছে। দেয়ালের সঙ্গে যেন খাটখানা ভীষণ ঠোকাঠুকি চলছে। ভরমর করে উঠে ও আলো জ্বালালো। না, সবকিছু নিঃশব্দ, নিথর, কোথাও এতটুকু শব্দও নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নেভালো না। ভোর রাতে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমাকে প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার জেদ, এবার বোঝো। দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো ওই নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য?
হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে। দেখি ওর গলত কোথায়। আর আমার অফিস? পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে বসেছিল। আনন্দে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে। তা আমার কথা যদিও শুনেছে। বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দিনের রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমোবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটা অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি সেই অপদেবতা আমার গলাটি টিপে দিল। তাদের বাড়ির ঘড়িতে যেন সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পায়ের শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীরে শিহরণ জাগলো, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে মনে হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধড়মড় করে উঠে বসল। ব্যাপার কি? ভয় ও বিস্ময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরুলো না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন! আমি আঙ্গুল দিয়ে কপালে ঘাম মুছে বললাম, ওহ, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না। তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুমও আমার হবে না আদৌ। ভীতু কোথাকার! তারপর ভীতু আমিও সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনে নিঃশব্দে জেগে রইলাম। কেউ একটিও কথা বললাম না। আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। মনে হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছিল। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ একটা উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষই হতে চায় না। সে কি বিকট শব্দ! মনে হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেললো। তাতে হিতে বিপরীত হলো। মনে হলো কে যেন দরজার ঠিক উল্টো দিকে জানলার ধারে বসে আর্ত কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সে খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি ওখানেই থেমে গেল। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সে অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি মনে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি ক্রমে ক্রমে হারিয়ে যেতে বসল। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি।
সতীশের সাহসটা ছিল একটু বেশি, তাই সে খাটের উপর থেকে টর্চটা ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। সহসা সে খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায়। মনে হলো যেন বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। মনে হলো আমি যেন অনেক দূরে একটা চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে আলো জ্বলছে। ঘরের মেঝের উপর একটা লোক মরমর অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই অসুস্থ মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল ছাড় হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে, চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের উপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট একটা হা করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। হঠাৎ ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, তোমার সাহস কত? আমি ওই ঘাটে শুতে যাই, দয়া করো নিহাও। আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় বিনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙ্গুল দেখিয়ে। মনে হলো সে খাটে উঠতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দিবে না। না না, তুমি এই ঘাটে আসতে পারবে না। উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। ভোর হয়ে গেল। যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিকে ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম ভোর 4টে নাগাদ আমরা দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছেন, ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতেই সেও সে আমার মতোই অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের দিকে চেয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাটটাকে বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো। শেষ পর্যন্ত 2000 টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটাকে বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির হয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে? না এখনো সে ওই খাটের পেছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর উপর শুতে দেবে না বলে।
কেমন লাগছিল শুনতে এতক্ষণ? নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও অসাধারণ সব গল্প শুনতে এখন ইনস্টল করুন পুথিকা, অ্যান্ড্রয়েড অথবা iOS-তে। উপভোগ করুন হাজারের উপর ই-বই, অডিও বই এবং দারুণ সব কমিক্স। পুথিকার সঙ্গে এবার হারিয়ে যাওয়া হোক বইয়ের রাজ্যে।